Feel the real fear with us. প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। রিমেম্বারিং স্টোরিজের আজকের এপিসোডে সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় লিসেনার্স, আপনাদের পাঠানো বিভিন্ন ঘটনাবলী নিয়ে এবার অমর 21 বইমেলায় প্রকাশিত পাতালবাসী বই থেকে ঘটনাগুলো থেকে আমরা বাছাই করে কিছু কিছু ঘটনা ধারাবাহিকভাবে আমাদের রিমেম্বারিং স্টোরিজ এপিসোডে পড়ে শোনাচ্ছিলাম। আর এই বইটি কিন্তু সম্পূর্ণ আপনাদের পাঠানো ঘটনাবলী নিয়ে, যেটি প্রান্ত প্রকাশন থেকে প্রকাশিত হয়েছিল। রকমারিতে কিন্তু এই বইটি অ্যাভেলেবল রয়েছে, আপনারা চাইলেই রকমারি থেকে অর্ডার করতে পারেন। প্রিয় লিসেনার্স, চলুন আমরা কথা না বাড়িয়ে চলে যাব ঘটনায়। এই ঘটনাটি যিনি আমাদেরকে পাঠিয়েছিলেন তার নাম হুমায়ুন রশিদ। উনি একজন দুবাই প্রবাসী রেমিটেন্স যোদ্ধা ভাই। ওনার বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার নাজিরহাট পৌর সদরে। আর এই ঘটনাটি মূলত আমাদের রেগুলার এপিসোডের জন্য উনি আমাদেরকে পাঠিয়েছিলেন। ঘটনাটি পড়ে আমার কাছে খুবই ভালো লাগে। এরপর ওনার সাথে আমরা যোগাযোগ করি পুনরায় এবং বইয়ে প্রকাশের জন্য আমরা আগ্রহ প্রকাশ করি। উনি অনুমতি দেন, যার প্রেক্ষিতে এই ঘটনাটি আমরা বইয়ে প্রকাশ করেছিলাম। চলুন বইটি থেকে এই ঘটনাটি আপনাদেরকে শোনাই। যেভাবে আমরা প্রকাশ করেছিলাম ঠিক সেভাবেই আপনাদের সামনে উপস্থাপন করছি। আমার নাম মোহাম্মদ হুমায়ুন রশিদ। আমি একজন দুবাই প্রবাসী। আমার বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার নাজিরহাট পৌর সদরে। আমি যে ঘটনাটি বলবো সেটা ভয়ের না অদ্ভুত, সেটির সিদ্ধান্ত আপনারাই নেবেন। তবে অদ্ভুত এক ভালোবাসার ঘটনা। এটি একটি বাস্তব ঘটনা যা আমার নানার সাথে হয়, যা জিন ও মানুষের মাঝে ভালোবাসার এক বিস্ময়কর নিদর্শন। ঘটনাটির ব্যক্তিটি আমার নানা, যার নাম মোহাম্মদ সুলাইমান, ডাকনাম পুলিশ সুলাইমান, যিনি 2021 সালের শুরুর দিকে 103 বছর বয়সে অসুস্থতায় স্বাভাবিকভাবেই ইন্তেকাল করেন। নানা ছিলেন ব্রিটিশ, পাকিস্তান ও স্বাধীনতা পরবর্তীর একজন পুলিশ সার্জেন্ট। উনি 3টি সরকারের অধীনে পুলিশের চাকরি করেছেন। ইংরেজ সরকার মানে ব্রিটিশ সরকার, এরপর পাকিস্তান, তারপর স্বাধীন বাংলাদেশের পুলিশ হিসেবে। নানার চাকরির বেশিরভাগ সময় কেটেছে কুমিল্লায়। নানার এলাকায় খুব ডাকনাম ছিল। অনেকে তাকে সুন্দর দাদু বা সুন্দর নানা বলে ডাকত। নানা ছিল লম্বায় 6 ফুটেরও বেশি এবং বেশ ফর্সা। নানা বাচ্চাদের খুব আদর করতেন, জন্য নানার পকেটে সব সময় চকলেটের প্যাকেট থাকতো। বাচ্চা শিশু কিশোর দেখলেই তিনি চকলেট দিতেন। বাচ্চাদের কাছে ওনার নাম হয়ে যায় চকলেট দাদু। যাই হোক, চট্টগ্রামের স্থানীয় পত্রিকায় চকলেট দাদু শিরোনামে সংবাদের কলামও কিন্তু ছাপা হয়েছিল। আমি নানার সাথে ঘটনাটি দেখি 2016 সালে। বলে রাখা ভালো, আমার বাড়ির সামনে একটি সরকারি হসপিটাল রয়েছে। সে বছর আমি বিদেশ থেকে ছুটিতে এসে দেখি ওই হসপিটালের বিভিন্ন ধরনের অনিয়ম। আমি একজন প্রতিবাদী স্বভাবের মানুষ, আমি চুপ থাকতে পারিনি। আমি এগুলো নিয়ে ফেসবুকে বিভিন্ন লেখালেখি শুরু করি। একসময় 1 মাসের মধ্যে সেটির প্রভাব পড়ে। এর প্রেক্ষিতে হাসপাতালের 2জন ডক্টর এবং একজন মেডিকেল অফিসারকে অন্যত্র বদলি করা হয়। কিন্তু স্থানীয় প্রভাবশালী নেতাগোছের লোকের আমার পিছু লাগে। তখন তারা থানার পুলিশ দিয়ে আমাকে হয়রানি শুরু করে এবং রাত বিরাতে ঘর থেকে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তাই আমি প্রায় 1 মাস ঘরে থাকতে পারিনি। কিছুদিন নানার বাড়ি, কিছুদিন খালার বাড়ি, কিছুদিন ফুপুর বাড়ি, এভাবে আমার দিন কেটেছিল। ঘটনাটির রাজসাক্ষী আমি তখন হই যখন আমি নানার বাড়ি ছিলাম। নানার বাড়ির বর্ণনাটা একটু দেই। আমার নানার বাড়ি নাজিরহাট থেকে প্রায় 3 কিলোমিটার উত্তর পশ্চিমে সোয়াবিল নামক ইউনিয়নে। নানার ঘরটি তার বাপের আমলের, মাটির ঘর, টিন শেড। নানা তখন প্রায় অনেকটাই অসুস্থ। একে তো বয়স হয়েছে, এক পায়ে খুব ব্যথা ছিল, একটু ঘুরিয়ে ঘুরিয়ে খুব ধীরে হাঁটতে পারত। নানার ঘরটি পূর্বমুখী, সামনে লম্বা উঠোন, উঠোনের উত্তর পাশেও উঠোন ও ঘর ঘেঁষে নানার নিজস্ব পুকুর। উঠোনের সাথে পুকুরে ছিল একটি পাকা ঘাট।
ঘাটের উপরের স্থানে দুই পাশে পাকা করে বসার স্থান করা হয়। যাই হোক, আমি নানার ঘরের বারান্দায় ঘুমাতাম। তখন আবার আমি রাত জেগে ভূত এফএম শুনতাম। কিন্তু খেয়াল করতাম নানা না ঘুমিয়ে কিছুক্ষণ বারান্দায়, কিছুক্ষণ উঠোনে হাঁটাহাঁটি করছে। আমি জিজ্ঞেস করলে বলতো, আমি তোকে পাহারা দিচ্ছি, বাইরে পুলিশ আসতেছে কিনা। এভাবে একদিন বৃহস্পতিবার রাত ঠিক একই রকমভাবে নানা একটা অবধি হাঁটাহাঁটি করছেন। কিন্তু কিছুক্ষণ পর আর হাঁটাহাঁটির শব্দ নেই। উঠে দেখি বিছানায়ও নানা নেই। এরপর আমার একটু ওয়াশরুমের বেগ আসে। যেহেতু ঘরের বাইরে দক্ষিণ পাশে ওয়াশরুম ছিল, সেহেতু আমি বের হয়ে উঠোন দিয়ে ওয়াশরুমের দিকে যেতে থাকি। তো ঘর থেকে যখন বের হই তখন খুব অন্ধকার রাত, কিন্তু উত্তর দিকে পুকুর ঘাটের দিকে চোখ যেতেই আমি অবাক হয়ে যাই। দেখি ওই পুকুর ঘাটের স্থানটি বেশ আলোকিত, একদম দিনের আলোর মতো। মনে হচ্ছে উপর থেকে হাজার হাজার ভোল্টের বড় বড় লাইট জ্বালিয়ে দেওয়া হয়েছে। ওই আলোতে স্পষ্ট দেখতে পাচ্ছি নানা পুকুর ঘাটে বসে আছেন, আর সাথে অল্প বয়স্ক তিন চারজন আরো কে যেন বসে গল্প গুজব করছে, আর সামনে রাখা থালা থেকে কি যেন খাচ্ছে সবাই। আমি তো চিন্তায় পড়ে গেলাম, এত রাতে নানা কাদেরকে নিয়ে এখানে বসে আছে। আমি এতটুকু খেয়াল করতে নানা জোর গলায় ডাক দিলেন যে, কে রে, বদ্দা নাকি? বলে রাখা ভালো, নানা আমাদের নাম ধরে ডাকতেন না, আমাকে ডাকতেন বদ্দা নাজিরহাট। অর্থাৎ আমার ঘরে আমি সবার বড়। আমার আরো 5 খালা, তাদের ছেলেদেরকেও ওইভাবে ডাকতেন, বদ্দা, মাইজ্জে, খুললে, আর সাথে জায়গার নাম। সেই হিসাবে আমি ছিলাম বদ্দা নাজিরহাট। যাই হোক, আমি জবাব দিলাম, হ্যাঁ নানা আমি। নানা বুঝে গেছেন যে আমি এসব দেখে ফেলেছি, তাই হয়তো নানা আমাকে ডাক দিলেন আর বললেন, না এদিকে আয়। নানা যেহেতু ডাকছেন, ওখানে নানাই বসে আছেন, তাতে ভয়ের কিছু নেই। আমি পুকুর ঘাটের দিকে গেলাম, গিয়ে নানার পাশে বসলাম, আর ওই 3 জন তরুণকে দেখে আমি খুব অবাক হলাম। এত সুদর্শন তরুণ আমি জীবনে কখনো দেখিনি। এত সুন্দর যে আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। তাদের গায়ে আছে পাঞ্জাবি আর পাজামা। আমি গিয়ে বসার সাথে সাথে ওই তরুণদের থেকে একজন বলে উঠল, এটা কোন ফুপির ছেলে? নানা জবাব দিল, তোমার মেজো ফুপির। তখন ছেলেটা বলে উঠল, ও ঝর্ণা ফুপির ছেলে। আমার আম্মার নাম জান্নাতুল ফেরদৌস, সবাই ঝর্ণা বলেই ডাকে। আমি কিন্তু চমকে উঠেছিলাম এবং খুব অবাক হলাম। এদেরকে আমি চিনি না, জানি না, জীবনে কখনো একবারও দেখলাম না, অথচ আমার আম্মার ডাক নামও তারা জানে। ব্যাপারটা কি? যাই হোক, আমি চুপচাপ বসে আছি। নানা বলল, নে এগুলো খা। দেখি সামনের থালায় অনেক রকম চকলেট, কেক, বাদাম, এমন আরো অনেক কিছু মিশ্রিত শুকনো খাবার। এগুলো ওরাও খাচ্ছে, নানাও খাচ্ছে। আমি কয়েক দানা নিলাম। ছেলেগুলো দেখছি নানার সাথে বিভিন্ন গল্প গুজব করছে, কখনো লেখাপড়ার কথা, কখনো তাদের মা বাপ দাদা দাদির কথা, এসব। আর সবচেয়ে ছোট ছেলেটির বয়স হবে 5 কি 6 বছর এমন। সে অনেক দুষ্টুমি করছে, কখনো নানার কোলে উঠছে, কখনো কাঁধে উঠছে। নানা যেহেতু অসুস্থ, সে যখন কাঁধে ওঠে তখন আর এক ভাই কাঁধ থেকে নামিয়ে ফেলে আর বলে, ভাইয়া কাঁধে উঠিও না, দাদু অসুস্থ, ব্যথা পাবেন। এ বাবদের কাণ্ড কারখানা অনেকক্ষণ দেখলাম, মনে মনে ভাবলাম এটা তো স্বাভাবিক কোনো বিষয় নয়। যাই হোক, নানার থেকে পরে জানা যাবে। আমি নানাকে বললাম, নানা আমি যাই, ঘুমাবো। নানা বলল, হ্যাঁ যা, আমি আসছি কিছুক্ষণ পর। ঘরে গিয়ে মোবাইল হাতে নিয়ে দেখি রাত তখন 2:30টা। যা হোক, আমি ঘুমিয়ে গেলাম। নানা তখন কোন সময় ঘরে আসলো তা আমি আসলে আর জানি না। পরদিন দেখি দুপুরের পরে নানা আমাকে ডেকে আবার পুকুর ঘাটে বসলো, আর খুব চুপি চুপি বলছে, কালকে রাতের কথা কি তোর কিছু মনে আছে? আমি বললাম, হ্যাঁ আছে তো। নানা তখন বললেন, খবরদার, কসম কর, এগুলো কখনো কাউকে বলবি না, আমার জীবদ্দশায়। আমি বললাম, আচ্ছা বলবো না। কিন্তু বললাম, আমাকে আগে বলেন কালকে রাতের ওরা কারা? তখন নানা বললেন, ওরা মানুষ নয়, ওরা জিনের ছেলে। আমি তখন আঁতকে উঠলাম। তো কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলাম, তো ওদের সাথে আপনার এমন সম্পর্ক কিভাবে? নানা তখন ঘটনাটি বললেন। নানা যখন কুমিল্লায় থাকতেন, খুব সম্ভবত 1978 কি 79 সালের দিকে, এক রাত্রে তিনি থানার ডিউটি থেকে ফিরছেন।
তখন বৃহস্পতিবার রাত। ডিউটি থেকে, মানে যেখানে ডিউটির স্থান আর বাসা, ওই বাসা থেকে ডিউটির স্থানের কাছে হেঁটে আসা যাওয়া উনি করতে পারতেন। তো উনি হেঁটে যাচ্ছেন, পথে দেখলেন 6 থেকে 7 বছর বয়সী একটি বাচ্চা অ্যাক্সিডেন্ট হয়ে রাস্তায় পড়ে আছে। হাত পা মাথা থেকে বেশ রক্ত ঝরছে, আর বাচ্চাটি বেহুশ। সম্ভবত কোনো গাড়ি তাকে ধাক্কা দিয়ে চলে গেছে। নানা তখন বাচ্চাটাকে কোলে নিয়ে পার্শ্ববর্তী হসপিটালে নিয়ে যান। পরদিন সকালে তার জ্ঞান ফেরে। নানা বাচ্চাটির হুঁশ ফিরলে তারপর বাসায় যান, খাওয়া দাওয়া সেরে কাপড় চেঞ্জ করে আবার হসপিটালে যান। তখন দেখেন বাচ্চাটির পাশে একটা লোক বসে আছে। নানা জিজ্ঞেস করলেন, বাচ্চাটা আপনার কি হয়? তখন তিনি বললেন, ও আমার ছেলে। সে অমুক একটা মাদ্রাসায় পড়ে, ওই মাদ্রাসাতে সে আবাসিকভাবেই থাকে। প্রতি বৃহস্পতিবার রাত্রে সে বাড়ি যায়। গত রাত্রে সে বাড়িতে ফিরে না যাওয়াতে তাকে খুঁজতে খুঁজতে এখানে হাসপাতালে এসে পাই। লোকটি নানাকে জিজ্ঞেস করলেন, আপনি কে? তখন নানা বললেন, আমি একজন পুলিশ সার্জেন্ট। গত রাত্রে আমি ডিউটি থেকে বাসায় ফেরার পথে তাকে রাস্তার পাশে পড়ে থাকতে দেখি। তখন আমি তুলে নিয়ে এই হসপিটালে নিয়ে আসি। লোকটি নানাকে ধন্যবাদ জানান এবং বলেন, আপনাকে আগামীকাল রাত্রে আমাদের বাড়িতে দাওয়াত রইল। আপনি আমার বাচ্চার মাদ্রাসার সামনে থাকবেন, এসার পর আমি এসে নিয়ে যাব ইনশাল্লাহ। এসব কথা বলে লোকটি তার বাচ্চাকে হসপিটাল থেকে রিলিজ নিয়ে চলে যায়। নানাও যথারীতি তার ডিউটিতে চলে যান। দাওয়াতে যেতে হবে তাই তিনি জলদি ছুটি নিয়ে পুলিশের পোশাকেই ওই মাদ্রাসার সামনে যান। মাদ্রাসাটি নানা চিনতেন, যথাসময় লোকটি এসেও যায় এবং নানাকে সাথে করে নিয়ে যান। কিন্তু কোন পথে নিয়ে যায়, কোথায় নিয়ে যায়, নানা এসবের কিছুই চিনতেন না। যেহেতু পুলিশ মানুষ, অনেক শত্রু থাকতে পারে, আবার ওনাকে দেখে কোনো ধরনের ক্ষতিকারক কোনো মানুষ বলে মনে হচ্ছিল না। আর তিনি যে ক্ষতি করবেন তার, এটাও তার ভাবনাতেও ছিল না। এই কারণে নিশ্চিন্ত মনেই তার পিছু পিছু নানা যেতে থাকেন। কোন একটা সময় একটি বাড়ির সামনে পৌঁছে যান। স্বাভাবিক বাড়ি ছিল। লোকটির ঘরে বেশ আপ্যায়ন করেন নানাকে। নানা চলে আসার আগে নানাকে ওই লোকটা একটা অনুরোধ করেন। লোকটি বলেন, আপনি আজ থেকে আমার চাচা, আপনি আমার ছেলের জীবন বাঁচিয়েছেন। আসলে আমরা কেউ মানুষ নই, আমরা জিন, কিন্তু মানুষের বেশের ছেলেকে মাদ্রাসায় ভর্তি করিয়েছি। আপনি দয়া করে এই কথাটা কাউকে প্রকাশ করবেন না। যদি প্রকাশ করেন ছেলের লেখাপড়া বন্ধ করে দিতে হবে। ও যেহেতু মানুষের বেশে রাস্তার পাশ দিয়ে হেঁটে আসছিল, এই কারণেই ও অ্যাক্সিডেন্টের শিকার হয়েছে। যদি জিন বেশে অদৃশ্যভাবে আসতো তাহলে এমনটা হতো না। নানা তখন তাকে কথা দিলেন তিনি কাউকে এই বিষয়টি বলবেন না। এরপর নানাকে লোকটি বাসা পর্যন্ত পৌঁছে দেয়। তারপর লোকটি নিয়মিত নানার সাথে দেখা সাক্ষাৎ করেন, বিভিন্ন গল্প গুজব করেন, এমনকি বহুবার নানায় বাসায়ও গেছেন, খেয়েছেন। তার ওই ছেলে নানাকে দাদু বলে ডাকে। আমি যে 3-4 জনকে ওই দিন নানার সাথে পুকুর ঘাটে দেখেছি, ওরাও সেই লোকটির ছেলে। আর যে বাচ্চাকে নানা হসপিটালে নিয়েছিলেন, তিনি হলেন এদের সবচাইতে বড় ভাই, এদের মধ্যে সবচেয়ে যিনি বড়। সেই ছেলেটি নাকি এখন কুমিল্লার কোনো এক মাদ্রাসায় শিক্ষকতা করেন। আর এই 3-4 জনও মাদ্রাসায় পড়েন। মাদ্রাসার ছুটির দিনে, অর্থাৎ শুক্রবার মাদ্রাসা বন্ধ থাকে, আর বৃহস্পতিবার রাত্রে তারা আমার নানা বা তাদের দাদুর কাছে বেড়াতে চলে আসেন গভীর রাত্রে। নানার মুখে এই ঘটনা শোনার পর মাসখানেক পর আমি আবার প্রবাস জীবনে চলে আসি। এরপর আরো 2 বার দেশে যাই। কিন্তু নানা যখন প্রচন্ড অসুস্থ, মারা যাবেন এমন অবস্থা হয়ে যায়, তখন আমি দেশে ছিলাম না, প্রবাসে ছিলাম। ঘটনাটা বলে নানা আমাকে কঠোরভাবে ওয়াদা করেন যে আমি যেন তার জীবদ্দশায় কাউকে না বলি। আমি ওয়াদা করলাম কাউকে বলবো না। আসলেই বলিনি। নানা 2021 সালের শুরুর দিকে ইন্তেকাল করেন। নানা আজ নেই, এখন বললেও আর কোনো সমস্যা নেই। নানা খুব পরোপকারী ছিলেন, এমনকি বাপ দাদার সম্পত্তি বিক্রি করে মানুষের উপকার করেছেন। মৃত্যুকালে তার বসত ভিটা ছাড়া আর কিছুই অবশিষ্ট ছিল না, সব মানুষের কল্যাণে দান করেছিলেন। আমি খুব অবাক হয়েছিলাম মানুষ আর জিনের মধ্যে এমন ভালোবাসা দেখে। টানা কুমিল্লায় থাকতেন চাকরির সুবাদে। সেই কবে, তখন আমার আম্মার বিয়েও হয়নি। 1978-79 সালে, আমার জন্ম 1985 সালে।
অথচ 2016 সালে এই দৃশ্য দেখার আগে কখনো কল্পনাও করিনি নানার সাথে জিন জাতির এমন অদ্ভুত ভালোবাসা এবং ভ্রাতৃত্বের বন্ধন রয়েছে। নানা আজ দুনিয়ায় বেঁচে নেই। সবাই আমার নানার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন নানাকে বেহেশত নসিব করেন। মোহাম্মদ হুমায়ুন রশিদ, সংযুক্ত আরব আমিরাত প্রবাসী। প্রিয় লিসেনার্স, এটি ছিল ঘটনা। আমি এই হুমায়ুন রশিদ ভাইয়ের সাথে যখন ফোনে কথা বলি, উনি জানিয়েছিলেন যে নানা মৃত্যুর আগে কিন্তু জানিয়েছিলেন, মানে যখন কথা হয়েছিল আর কি এই হুমায়ুন রশিদ ভাইয়ের সাথে, যে এই যেই জিন ছেলেটি যে যাকে বাঁচিয়েছিলেন নানা, উনি কুমিল্লার কোন মাদ্রাসায় শিক্ষকতা করেন, কিন্তু সঙ্গত কারণে এটি বলা যাবে না, এবং কি আমিও তার কাছে শোনার আগ্রহ প্রকাশ করিনি সেই মাদ্রাসার নামটি কি, কারণ হয়তো আমারও আগ্রহ জন্মাতে পারে, যাই গিয়ে দেখে আসি। এটা একটা বলতে পারেন যে আমানত। কথাও আমি সবসময় বলি যে কথাও কিন্তু একটা আমানত। আমরা শুধু টাকা পয়সা বা অন্য কিছু আমানত রেখে চিন্তা করি এটাই হয়তো আমানত, কিন্তু তা নয়। কেউ যদি কারো কাছে কথা দেয় যে কাউকে মানে বলবে না, এই আমানতটাও রক্ষা করতে হবে। উনি এই যে হুমায়ুন রশিদ ভাই তার নানার মৃত্যুর আগ পর্যন্ত এই ঘটনাটি কাউকে বলেননি। তারপর বলেছেন, আর নানা যেহেতু নিষেধ করে দিয়েছিলেন যে ওই মাদ্রাসার নামটা না বলতে, এই জন্য আমাকে যখনই বলেছেন যে ওই মাদ্রাসার নাম বলতে নানা নিষেধ করেছেন, সাথে সাথে আমি ওইটা শোনার আগ্রহ প্রকাশ করিনি, যে না হয়তো আমার দ্বারা সেইটা প্রকাশ কারো না কারো কাছে হয়ে গেলেও যেতে পারে আমার নিজের অজান্তেই। এই জন্য যেটা জানি না, না জানাই থাক, যেহেতু সেটা একটা খুব গোপন বিষয়। প্রিয় লিসেনার্স, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এই ঘটনাটি শুনে যে মানুষের সাথে জিনের কি অদ্ভুত ভ্রাতৃত্বের এবং ভালোবাসার বন্ধন ছিল। সেই জিনের যে কয়েকজন সন্তান রয়েছে, মৃত্যুর আগ পর্যন্ত নানার সাথে তারা সবসময় দেখা করতেন, কথা বলতেন। এভাবেই তারা তাদের কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন। জানি না নানার যিনি মারা গেছেন আর কি, সুলাইমান নানা, তো ওনার পরিবারের অন্য সদস্যদের সাথেও তারা দেখা দেন কিনা এটা ঠিক জানা নাই। হুমায়ুন রশিদ ভাই ওইভাবে ঠিক বলতে পারেননি। আর এই সুলাইমান নানা একজন পুলিশ সদস্য ছিলেন। তো আমরা কিন্তু বাংলাদেশে যারা বসবাস করি বা আশেপাশে, বিশেষ করে ইন্ডিয়া, পাকিস্তান, স্পেশালি এই দেশগুলোতে আমরা দেখি যে পুলিশ সম্পর্কে আমাদের কিন্তু একটা বিরূপ ধারণা রয়েছে। ভালো খারাপ কিন্তু সব জায়গাতে আছে। আমরা যদি চিন্তা করি যে যারা মাদ্রাসার সাথে যুক্ত রয়েছেন, সেখানেও গেলে আমরা দেখতে পারবো সেখানেও ভালো খারাপ লোক রয়েছেন। আর এর মধ্যে ভালো লোক আছে বলেই তো এই প্রতিষ্ঠানগুলো টিকে আছে। পৃথিবীতে যদি ভালো লোক না থাকতো তাহলে ওই প্রতিষ্ঠানগুলো টিকতেই পারতো না। এই যে পরোপকারী একজন মানুষ, যিনি যার বাপদাদার সম্পত্তি বিক্রি করে করে মানুষের উপকার করেছেন, তো এই টাইপের মানুষ বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে থাকার কারণে এখনো মানুষ সুবিচার পায়। আমরা তাদের জন্য দোয়া করব, আর ওই ভাইদের জন্য দোয়া করব আল্লাহ তাআলা তাদেরকেও যেন সুবুদ্ধি উদয় করেন, তারাও যেন সৎ পথে থাকেন, মানুষের উপকার করেন, সে যে কোনো প্রতিষ্ঠানেই হোক না কেন। দায়িত্ব যখন আমরা কেউ কোনো জিনিস নিয়ে বসি, এটাও কিন্তু একটা আমানত। জনগণের কাছে আমাদের একটা প্রতিশ্রুতি রয়েছে, সেগুলো রক্ষা করাটা আমাদের দায়িত্ব। আল্লাহ আমাদেরকে সেই দায়িত্বগুলো পালন করার তৌফিক দান করেন। যে যেখানে আছে, আমরা যারা সাধারণ নাগরিক, আমাদেরও কিন্তু দায়িত্ব রয়েছে। আমাদেরও কিন্তু অন্য নাগরিকদের আমানত আমাদের কাছে রক্ষিত রয়েছে। সেটা হচ্ছে রাষ্ট্রের নিয়মকানুন যথাযথভাবে পালন করা। এটা কিন্তু একজন নাগরিক হিসেবে সেটা আমাদের কাছে একটা আমানত। এই আমানতটা আমাদের জায়গা থেকে রক্ষা করি। আমরা প্রত্যেকে যখন আমরা আমাদের নিজেদের জায়গা থেকে আমানত রক্ষা করার চেষ্টা করব, ইনশাল্লাহ সমাজটা অনেক সুন্দর হয়ে উঠবে। আল্লাহ আমাদেরকে কবুল করে নিক। প্রিয় লিসেনার্স, যারা পাতালবাসী বইটি অর্ডার করতে চান তারা রকমারিতে গিয়ে অর্ডার করতে পারেন। বইটি প্রান্ত প্রকাশন থেকে প্রকাশিত হয়েছিল। রকমারির লিঙ্কটা আমরা আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপে পোস্টের মাধ্যমে দিয়ে দিব ইনশাল্লাহ। বিশেষ করে আমরা যে এই যে ঘটনাটি, এই ঘটনার যে পোস্ট, এটা তো আমরা ফেসবুক পেজ এবং গ্রুপে দিয়ে দিয়েছি। আপনারা সেখান থেকে রকমের লিঙ্কটাও পেতে পারেন। আপনারা যারা ঘটনা পাঠাতে চান তারা লিখে অথবা রেকর্ড করে যে কোনোভাবে ঘটনা পাঠাতে পারবেন afnanthehorrorworld@gmail.com এই ইমেল অ্যাড্রেসে। ইমেল অ্যাড্রেসের স্পেলিংটা আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখানে গিয়ে স্পেলিংটা চেক করে নিতে পারবেন। প্রিয় লিসেনার্স,
আসছে সোমবার অমীমাংসিত রহস্যের আরও একটি নতুন এপিসোড নিয়ে আপনাদের সামনে হাজির থাকবো। আর যারা আমাদের চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন প্লিজ। আর ফেসবুক পেজ এবং গ্রুপের সদস্য হয়ে যাওয়ার মাধ্যমে আপনারা বিভিন্ন পোস্ট আমাদেরকে করতে পারবেন, সেগুলোর যথাযথভাবে আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। প্রিয় লিসেনার্স, আজকের মতো বিদায় নিচ্ছি। আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, আপনাদের ওয়ার্ল্ডের সাথে রাখুন। আসসালামু আলাইকুম। প্রিয় লিসেনার্স,